নমস্কার। উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আড্ডা দিতে এসেছি যা নিয়ে ডিসেম্বরের শুরু থেকেই শুধু অর্থনৈতিক জগৎ নয়, সাধারণ মানুষের চায়ের কাপেও রীতিমতো ঝড় তুলেছে। ঠিক তাই। ডলারের মোকাবেলে ভারতীয় রুপি ৯০-এর সেই সাইকোলজিক্যাল লেভেলটা পার করে ফেলেছে। খবরের কাগজের হেডলাইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় তো একটাই আলোচনা, কেন হলো এই ঐতিহাসিক পতন? একদম। এটা কি শুধুই একটা সংখ্যা, নাকি এর পিছনে আরও গভীর কোনো ভূরাজনৈতিক আর অর্থনৈতিক সমীকরণ লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনার প্রভাব কিন্তু শুধু শেয়ার বাজারে ট্রেডারদের ওপর নয়, আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়বে। হ্যাঁ, যারা বিদেশে ছেলেমেয়েকে পড়ানোর কথা ভাবছেন বা একটা বিদেশ ভ্রমণের প্ল্যান করছেন, তাদের তো বাজেট পুরো ঘেটে গেছে। এমনকি আমাদের হাতে থাকা স্মার্টফোন বা গাড়ির তেলের দাম পর্যন্ত এর সাথে জড়িয়ে আছে। তাহলে চলুন আজ উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশেষ পর্বে আমরা এই পুরো বিষয়টার গভীরে যাই। আমরা বোঝার চেষ্টা করব এর আসল কারণগুলো কি আর একজন সাধারণ বিনিয়োগকারী বা নাগরিক হিসেবে আমাদের কি বিষয় মাথায় রাখা উচিত। চলুন শুরু করা যাক। আচ্ছা, একেবারে গোড়া থেকে শুরু করা যাক। যারা হয়তো নতুন করে অর্থনীতি বুঝতে শুরু করেছেন, তাদের জন্য যদি একটু সহজ করে বলা হয় যে কোনো কারেন্সির দাম কিভাবে ঠিক হয়, আমার ধারণা এটা ডিমান্ড আর সাপ্লাইয়ের একটা সাধারণ খেলা, তাই না? একদম ঠিক ধরেছেন। খুব সহজভাবে বললে এটাই মূল ভিত্তি। ভারত যেহেতু একটি ট্রেড ডেফিসিট দেশ, আমরা যতটা পণ্য বা পরিষেবা বিদেশে বিক্রি করি বা এক্সপোর্ট করি, তার থেকে অনেক বেশি আমদানি বা ইম্পোর্ট করি। যেমন ধরুন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল, যা আমাদের জ্বালানির মূল উৎস। এছাড়া ইলেকট্রনিক্স, দামি যন্ত্রপাতি, এমনকি সোনা পর্যন্ত। আর এই সব আমদানির বিল মেটাতে আমাদের ডলার লাগে। তার আন্তর্জাতিক বাজারে আমাদের ডলার কিনতেই হয়। ঠিক তাই। আর যখন আমরা বিল মেটানোর জন্য রুপি বিক্রি করে ডলার কিনি, তখন বাজারে রুপির সাপ্লাই বেড়ে যায় আর ডলারের ডিমান্ড বাড়ে। আর অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী যার যোগান বেশি তার দাম পড়ে। এক্স্যাক্টলি। এর স্বাভাবিক পরিণতি হল রুপির দাম কমে যাওয়া। আপনি যদি গত ১৫ বছরের চার্ট দেখেন, তাহলে দেখবেন রুপি প্রায় ৫০ থেকে ধাপে ধাপে ৯০-তে পৌঁছেছে, যার পেছনে এই ট্রেড ডেফিসিট একটা বড় দীর্ঘমেয়াদী কারণ। কিন্তু এইবারের পতনটা কেমন যেন খুব আকস্মিক লাগছে। ট্রেড ডেফিসিট তো নতুন কিছু নয়, এটা তো বছরের পর বছর ধরেই চলছে। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে রুপি এতটা পড়ে গেল? খুব ভালো পয়েন্ট। এটাকে তো একটা পারফেক্ট স্টর্ম বলা হচ্ছে, যেখানে অনেকগুলো কারণ একসাথে এসে পড়েছে। হ্যাঁ, ঠিক। আর এই ঝড়ের সবচেয়ে বড় এবং নতুন কারণটা হলো ভূরাজনৈতিক চাপ বা জিওপলিটিক্যাল শক। আর তার ফলে আমেরিকার তরফ থেকে আসা বিপুল পরিমাণ শুল্ক বা ট্যারিফ। এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝা দরকার। ঠিক কি হয়েছে? দেখুন, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর একতরফাভাবে বিপুল পরিমাণে শুল্ক চাপিয়েছে। শুল্ক ট্যারিফ? হ্যাঁ, ট্যারিফ। প্রথমে 10%, তারপর সেটা বেড়ে 25%। ও, আর এখন তো প্রায় 50% পর্যন্ত পৌঁছেছে। ভাবুন একবার, এই ট্যারিফ চীনের ওপর চাপানো ট্যারিফের থেকেও বেশি। 50%। এটা তো মারাত্মক। কিন্তু কেন? এর পিছনে কারণটা কি দেখানো হচ্ছে? প্রকাশ্যে যে কারণটা দেখানো হচ্ছে তা হল ভারতের রাশিয়া থেকে সস্তায় তেল কেনা এবং ব্রিক্স গোষ্ঠীর সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। আমেরিকার মতে এটা তাদের ভূরাজনৈতিক স্বার্থের পরিপন্থী। আর এর ফলে ভারতের রপ্তানি, বিশেষ করে ইউএসের বাজারে প্রায় মুখ থুবড়ে পড়েছে। টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু যেসব পণ্যে ট্যারিফ নেই সেগুলোর কি অবস্থা? যেমন স্মার্টফোন। মজার বা দুঃখের বিষয় হলো সেগুলোর রপ্তানিও 36% কমে গেছে। কিন্তু ট্যারিফ না থাকলেও রপ্তানি কমছে কেন? এটা তো অদ্ভুত। কারণ ইউএসের আমদানিকারকরা ভারতের সাপ্লাই চেইন নিয়ে একটা গভীর অনিশ্চয়তায় ভুগছে। তারা ভয় পাচ্ছে যে আজ যে পণ্যে ট্যারিফ নেই, কাল হয়তো তাতেও চাপিয়ে দেওয়া হবে। এই অনিশ্চয়তার কারণে তারা ভারতের বদলে ভিয়েতনাম বা মেক্সিকোর মতো দেশ থেকে জিনিসপত্র কিনতে শুরু করেছে। ও আচ্ছা, তার একদিকে ট্যারিফের কারণে আমাদের রপ্তানি কমছে, ফলে ডলার আসা বন্ধ হচ্ছে। আর অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া থেকে সস্তায় তেল আসাও হয়তো ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে।
তখন আমাদের অন্য দেশ থেকে বেশি দামে তেল কিনতে হবে, যার জন্য আরও বেশি ডলার লাগবে। এটা তো একটা ভয়ঙ্কর ডাবল ইম্প্যাক্ট। একদম। এটাই হলো এই ঝড়ের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাক্কা। আর এর সাথে জুড়েছে দ্বিতীয় কারণ, এফপিআই এক্সোডাস বা বিদেশি বিনিয়োগের বহির্গমন। মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স। হ্যাঁ, 2025 সালটা এফপিআইদের জন্য ভারতের বাজার থেকে টাকা তুলে নেওয়ার একটা রেকর্ড বছর হয়ে দাঁড়িয়েছে। দাঁড়ান, এফপিআইরা তো ভারতীয় বাজারে প্রচুর টাকা ঢালে। তারা টাকা তুলে নিচ্ছে কেন, আর কত টাকায় বা তুলেছে? সংখ্যাটা শুনলে চমকে যাবেন, প্রায় 1.6 লক্ষ কোটি টাকা। 1.6 লক্ষ কোটি, মানে ডলারে কত হবে এটা? ডলারে প্রায় 18.4 বিলিয়ন ভারতীয় শেয়ার বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কেন? এর কারণ কি? এর কারণ দুটো। প্রথমত, বেশ কিছুদিন ধরেই ভারতীয় বাজারের ভ্যালুয়েশন অন্যান্য উন্নয়নশীল দেশের বাজারের তুলনায় অনেক বেশি বা এক্সপেন্সিভ ছিল। বিদেশি বিনিয়োগকারীরা একটা সুযোগ খুঁজছিল প্রফিট বুক করার। কিন্তু ভারতীয় বাজার তো অনেক দিন ধরে এক্সপেন্সিভ। তাহলে হঠাৎ এখন কেন সবাই একসাথে টাকা তুলে নিতে শুরু করলো? নিশ্চয়ই কোনো একটা ট্রিগার ছিল। খুব ভালো পয়েন্ট। ট্রিগারটা হলো রুপির অবমূল্যায়ন বা ডিপ্রিসিয়েশন। ধরুন, একজন বিদেশি বিনিয়োগকারী ভারতীয় শেয়ারে 10% লাভ করল, কিন্তু সেই সময়ে রুপি যদি ডলারের মোকাবেলা 7% পড়ে যায়, তাহলে তার ডলারে আসল রিটার্ন দাঁড়ায় মাত্র 3%। এক্স্যাক্টলি। এই ভয়টাই তাদের আরও বেশি করে শেয়ার বিক্রি করতে উৎসাহিত করেছে। এটা একটা চক্রের মতো কাজ করেছে। রুপির পতন দেখে তারা শেয়ার বিক্রি করেছে, আর সেই বিপুল বিক্রির চাপে রুপির ওপর আরও চাপ বেড়েছে। কিন্তু আমাদের ডোমেস্টিক ইনভেস্টররা, মানে ডিআইআইস এবং রিটেল ইনভেস্টররা তো বাজারকে বাঁচানোর জন্য প্রচুর কেনাকাটা করেছে, তাই না? অবশ্যই। আর সেই জন্যই হয়তো নিফটি বা সেন্সেক্স খুব বেশি পড়েনি। ডিআইআরএসরা বাজারকে একটা বড় পতন থেকে বাঁচিয়ে রেখেছে, এটা সত্যি। কিন্তু সমস্যাটা হলো, তারা তো টাকায় লেনদেন করে, তারা তো ডলারের সাপ্লাই বাড়াতে পারে না। তাই শেয়ার বাজার কোনোভাবে টিকে গেলেও রুপিকে বাঁচানো যায়নি। বিষয়টা পরিষ্কার হলো, একদিকে ডলার আশা কমছে, অন্যদিকে ডলার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর তো একটা বড় ভূমিকা থাকার কথা। হ্যাঁ, আগে তো আমরা দেখতাম রুপি একটু পড়লেই আরবিআই বাজারে বিলিয়ন বিলিয়ন ডলার বিক্রি করে রুপিকে বাঁচানোর চেষ্টা করত। সেই অ্যাগ্রেসিভ ডিফেন্স এবার কোথায় গেল? এটাই হলো তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, আরবিআই এর কৌশলের পরিবর্তন বা স্ট্র্যাটেজিক পিভট। আপনি ঠিকই বলেছেন, আগে আরবিআই রুপির একটা নির্দিষ্ট লেভেল, যেমন ৮০ বা ৮৩, ধরে রাখার জন্য মরিয়া হয়ে চেষ্টা করত। কিন্তু 2025-এ আরবিআই তার কৌশল সম্পূর্ণ বদলে ফেলেছে। আরবিআই গভর্নর স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা এখন রুপির কোনো নির্দিষ্ট ব্যান্ড বা লেভেল টার্গেট করছে না। বাজারই ঠিক করবে রুপির আসল দাম কি হওয়া উচিত। তার মানে আরবিআই একরকম হাত তুলে নিয়েছে। কিন্তু কেন? নিজেদের কারেন্সিকে এভাবে বাজারের হাতে ছেড়ে দেওয়াটা কি ঝুঁকিপূর্ণ নয়? এটাকে হাত তুলে নেওয়া বলাটা ঠিক হবে না, বরং এটাকে বলা হচ্ছে ম্যানেজড ফ্লোট ব্যবস্থা। আরবিআই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এই ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। তাই এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রুপিকে 85 বা 86-তে ধরে রাখার চেষ্টা করাটা অর্থহীন। তার চেয়ে বরং ভবিষ্যতের কোনো বড় সংকটের জন্য এই ডলারের রিজার্ভ বাঁচিয়ে রাখাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ও, এটা তো একটা বিরাট স্ট্র্যাটেজিক শিফট। তার মানে আরবিআই চাইছে বাজার নিজেই একটা ইকুইলিব্রিয়াম খুঁজে নিক। একদম। আর চতুর্থ কারণটা তো আরও অদ্ভুত। ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো সত্ত্বেও রুপির পতন হয়েছে। এটা তো অর্থনীতির সাধারণ নিয়মের একেবারে উল্টো। এটা নিয়ে ভারত বা ব্রাজিলের মতো দেশে বিনিয়োগ করে, যার ফলে রুপি শক্তিশালী হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু ডিসেম্বরে ফেড 25 বেসিস পয়েন্ট রেট কমানোর পরও আমরা ঠিক তার উল্টোটা দেখলাম। কিন্তু কেন? এর পেছনে কি যুক্তি কাজ করছে? এর পিছনে যে থিওরিটা কাজ করছে তার নাম ডলার স্মাইল থিওরি। থিওরিটা বেশ মজার। ডলার স্মাইল থিওরি? হ্যাঁ, এটা বলে ডলার 3টে পরিস্থিতিতে শক্তিশালী হয়। 1, যখন আমেরিকার অর্থনীতি খুব ভালো পারফর্ম করে, তখন সবাই আমেরিকায় বিনিয়োগ করতে ছোটে, তাই ডলার বাড়ে।
2 যখন আমেরিকার অর্থনীতি খুব খারাপ পারফর্ম করে এবং বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা তৈরি হয়। তখনও সবাই নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন হিসেবে ডলারই কিনে রাখে। একদম। আর 3 নম্বর পরিস্থিতি হলো যখন আমেরিকার অর্থনীতি মাঝামাঝি অবস্থায় থাকে, তখন অন্য দেশের কারেন্সিগুলো শক্তিশালী হওয়ার সুযোগ পায়। তার মানে বাজার ফেড রেট কমানোটাকে আমেরিকার অর্থনৈতিক শক্তির লক্ষণ হিসেবে দেখেনি, বরং দুর্বলতার সংকেত হিসেবে দেখেছে। এক্স্যাক্টলি, বাজার এটাকে এভাবে দেখছে যে আমেরিকার অর্থনীতি এতটাই দুর্বল হয়ে পড়ছে যে ফেডকে বাধ্য হয়ে রেট কমাতে হচ্ছে। এই মন্দার ভয়ে বিনিয়োগকারীরা ঝুঁকি না নিয়ে বরং তাদের টাকা ডলারেই ফিরিয়ে নিয়ে গেছে। তাই ফেড রেট কমানোর পরেও ডলার আরও শক্তিশালী হয়েছে আর রুপি পড়েছে। বাহ! আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় রুপির পতন নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে রুপি 90 হলো, এর ফলে তো দেশের অর্থনীতিতে একটা বড় ওলটপালট হচ্ছে। কিছু সেক্টর বা মানুষজন লাভবান হচ্ছে, আবার কেউ বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টা যদি একটু সেক্টর ধরে ধরে আলোচনা করা যায়। নিশ্চয়ই। প্রথমে কাদের অবস্থা সবচেয়ে খারাপ সেটা শোনা যাক। অবশ্যই। দ্য লুজার্সের তালিকায় প্রথমেই আসবে টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর। এদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। কেন? একদিকে আমেরিকার চাপানো 50% ট্যারিফ, অন্যদিকে কাঁচামাল যেমন তুলো বা সুতোর দাম বৃদ্ধি। রুপির এই 7-8% অবমূল্যায়ন কোনোভাবেই ওই 50% ট্যারিফের ধাক্কা সামলাতে পারছে না। তার মানে তো তিরুপুর, লুধিয়ানার মতো শিল্পাঞ্চলগুলিতে কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাপক হারে চাকরি হারানো একটা গভীর ভয় তৈরি হয়েছে। এরপর তো নিশ্চয়ই এভিয়েশন সেক্টর আসছে, কারণ ওদের প্রায় সব খরচই তো ডলারের। একদম। বিমান সংস্থাগুলির সবচেয়ে বড় দুটো খরচ হল জ্বালানি বা এটিএফ এবং বিমান লিজের ভাড়া। এই দুটোই ডলারে মেটাতে হয়। একটা সাধারণ হিসেব বলছে রুপির 1% পতনে এই সংস্থাগুলির মুনাফা প্রায় 5-6% কমে যায়। তাহলে ভাবুন, 7-8% পতনে তাদের লাভ প্রায় শেষ। এর সরাসরি প্রভাব পড়বে আমাদের পকেটে। টিকিটের দাম বাড়া ছাড়াও ওদের আর কোনো উপায় থাকবে না। ঠিক। আর আমদানিকারক এবং আমাদের মতো সাধারণ মানুষের কথা তো বলাই বাহুল্য। যারা বিদেশ থেকে পণ্য আমদানি করে তাদের খরচ বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে পেট্রোল, ডিজেল, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং সোনার দামে। অর্থাৎ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়ছে। হ্যাঁ, আর যারা বিদেশে পড়াশোনা বা ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের খরচ তো এক ধাক্কায় প্রায় 10% বেড়ে গেছে। কিন্তু মুদ্রার অপর পিঠ তো আছে। এই পরিস্থিতিতেও তো কিছু বিজয়ী বা উইনার্স আছে। অবশ্যই। এই তালিকায় সবার আগে থাকবে ভারতের আইটি সার্ভিসেস এবং ফার্মা সেক্টর। কারণ তারা রপ্তানি করে। ঠিক তাই। এই সংস্থাগুলো তাদের পরিষেবা বা পণ্য বিদেশে রপ্তানি করে ডলারে আয় করে। কিন্তু তাদের বেশিরভাগ খরচ, যেমন কর্মীদের বেতন, অফিসের ভাড়া, বিদ্যুতের বিল, এগুলো হয় রুপিতে। তার মানে রুপি যত পড়বে তাদের খরচের তুলনায় আয় ডলারে তত বাড়বে, ফলে তাদের প্রফিট মার্জিন লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর অনিবাসী ভারতীয় বা এনআরআইসদের জন্য তো এটা একটা বিরাট সুযোগ, তাই না? নিঃসন্দেহে তাদের জন্য এটা একটা পোয়াবারো অলস্থা। তারা এখন ডলার পাঠিয়ে আগের থেকে অনেক বেশি রুপি পাচ্ছেন। ধরুন, আগে $1000 পাঠিয়ে 83,000 টাকা পেতেন, এখন পাচ্ছেন 90,000 টাকা। এর ফলে ভারতে রেমিটেন্স বা বিদেশি অর্থপ্রেরণ বাড়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর সবশেষে যারা বুদ্ধি করে আগে থেকে সোনা কিনে রেখেছিলেন তারাও লাভবান। সোনা কিভাবে? দেখুন, সোনার আন্তর্জাতিক দাম ডলারে ঠিক হয়। যখন রুপি পড়ে তখন একই পরিমাণ ডলারের সোনা কিনতে আমাদের বেশি রুপি খরচ করতে হয়। তাই যাদের কাছে আগে থেকে সোনা কেনা আছে তাদের সম্পদের পরিমাণ রুপির অঙ্কে এক ধাক্কায় বেড়ে গেছে। একটা প্রশ্ন মাথায় আসছে। বছরের শুরুতে কিছু বিশ্লেষক কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে রুপি 90 পর্যন্ত পড়তে পারে। তখন অনেকে বিষয়টাকে গুরুত্বও দেয়নি। তারা কি কোনো জাদু বলে এটা বলেছিলেন, নাকি এর পিছনে কোনো শক্ত অর্থনৈতিক থিওরি ছিল? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। এর পিছনে কোনো জাদু নেই, আছে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ধারণা, যার নাম রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট বা আরইআর। আরইআর, এটা তো খুব টেকনিক্যাল শোনাচ্ছে। উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য যদি একটু সহজ করে বুঝিয়ে বলা হয়। অবশ্যই। আরইআর হলো এমন একটা সূচক যা কোনো দেশের মুদ্রার আসল মূল্য নির্ধারণ করতে সাহায্য করে।
এটা শুধু ডলারের সাথে তুলনা করে না, বরং ভারতের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মুদ্রার একটা ঝুড়ির মানে বাস্কেট অফ কারেন্সিজের সাপেক্ষে রুপির দাম মাপে। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা দুই দেশের মুদ্রাস্ফীতির পার্থক্যটাকেও হিসেবে ধরে। এই সূচকের মান যদি ১০০-র ওপরে থাকে তাহলে মুদ্রাটিকে ওভারভ্যালিউড বা তার আসল মূল্যের চেয়ে দামি বলে মনে করা হয়। তাহলে ২০২৫ সালের শুরুতে ভারতের আরইআর কত ছিল? জানুয়ারি ২০২৫-এ ভারতের আরইআর ছিল প্রায় ১০৫। ১০৫। তার মানে এটা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যে রুপি তার স্বাভাবিক মূল্যের চেয়ে প্রায় ৫% শক্তিশালী অবস্থানে আছে এবং বাজারে একটা কারেকশন বা পতন আসাটা শুধু সময়ের অপেক্ষা। ওহ, আরবিআই এর এবার হস্তক্ষেপ না করার সিদ্ধান্তের পেছনেও হয়তো এই অতি মূল্যায়ন কমানোর একটা ভাবনা কাজ করেছে। একদম, কারণ ওভারভ্যালুড রুপি আমাদের রপ্তানিকারকদের জন্য ভীষণভাবে ক্ষতিকর। তার মানে আপনি বলছেন আমরা যেটাকে রুপির পতন বলে এত চিন্তিত, সেটা আসলে একটা স্বাভাবিক হওয়া। এতদিন রুপি প্রয়োজনের তুলনায় বেশি শক্তিশালী ছিল, এটা তো পুরো ভাবনাটাকেই ঘুরিয়ে দিচ্ছে। অনেকটা সেরকমই। আমরা তো প্রায়ই বার্গার থিওরি বা পারচেজিং পাওয়ার প্যারিটি পিপিপি এর কথা শুনি। হ্যাঁ, বিগ ম্যাক ইন্ডেক্স। ঠিক, ওই থিওরি অনুযায়ী রুপি মারাত্মক আন্ডারভ্যালুড, কিন্তু আরইআর অনেক বেশি নির্ভরযোগ্য কারণ এটা একটা মাত্র পণ্যের বদলে দুটো দেশের সমগ্র বাণিজ্য এবং মুদ্রাস্ফীতিকে পরিমাপ করে। সবটা তো বুঝলাম, ভূ রাজনৈতিক চাপ, এফপিআইদের পলায়ন, আরবিআই এর নতুন কৌশল আর সবশেষে আরইআর এর খেলা। কিন্তু এই জটিল পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত? অবশ্যই আমরা উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে কোনো সরাসরি বিনিয়োগের পরামর্শ দিচ্ছি না। এটা শুধুমাত্র শিক্ষামূলক আলোচনা এবং সেবি নির্দেশিকা মেনেই আমরা কথা বলছি। একদম, কোনো সরাসরি পরামর্শ নয়, তবে কিছু সাধারণ নীতি মাথায় রাখা যেতে পারে। প্রথমত, নিজের পোর্টফোলিওকে ভালোভাবে বিশ্লেষণ করা। মানে দেখুন, আপনার বিনিয়োগ কোন দিকে ঝুঁকে আছে। আপনার টাকা কি এমন সেক্টরে বেশি যারা রপ্তানি করে, ডলারে আয় করে, যেমন আইটি বা ফার্মা, নাকি এমন সেক্টরে যারা আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল? ঠিক। এই পরিস্থিতি কিছু সেক্টরের জন্য বিরাট সুযোগ তৈরি করতে পারে, আবার কিছুর জন্য বড় ঝুঁকি। দ্বিতীয়ত, ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যের গুরুত্বটা এখন আরও বেড়ে যাচ্ছে, তাই না? অবশ্যই। ভূ রাজনৈতিক ঝুঁকি যে কতটা বাস্তব সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই শুধুমাত্র ভারতের বাজারের ওপর বা একটা দুটো সেক্টরের ওপর নির্ভর না করে নিজের বিনিয়োগকে বিভিন্ন অ্যাসেট ক্লাস এবং ভৌগোলিক অবস্থানে ছড়িয়ে বা ডাইভার্সিফাই করাটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। আর মুদ্রাস্ফীতি থেকে বাঁচার উপায়? রুপির পতনের কারণে তো জিনিসপত্রের দাম বাড়বে। ঠিক, মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা একটা বড় চ্যালেঞ্জ। এমন অ্যাসেটে বিনিয়োগের কথা ভাবা যেতে পারে যা ঐতিহাসিকভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, যেমন ধরুন সোনা বা রিয়েল এস্টেট। আর যদি কেউ এনআরআই হন তাদের জন্য এটা ভারতের টাকা পাঠানোর বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা ভালো সময় হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় স্বল্পমেয়াদী ওঠানামা দেখে আতঙ্কিত না হওয়া। একদম, কারেন্সি মার্কেট খুব ভোলেটাইল হয়। একদিনে 1% ওঠা বা পড়া খুব স্বাভাবিক। এই দৈনিক ওঠানামা দেখে ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে নিজের দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যের ওপর স্থির থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে আজকের আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে রুপির এই ঐতিহাসিক পতন কোনো একটা বিচ্ছিন্ন কারণে হয়নি। এর পিছনে রয়েছে আমেরিকার ট্যারিফের মতো ভূরাজনৈতিক আঘাত, বিদেশি বিনিয়োগের অভাব, আরবিআই এর নতুন হ্যান্ডস অফ কৌশল এবং বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণ। আর আগামী দিনে রুপির ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ওপর। ঠিক। যদি কোনো সম্মানজনক চুক্তি হয় তাহলে রুপি আবার স্থিতিশীল হতে পারে, এমনকি ৮৬-র স্তরেও ফিরে আসতে পারে। আর যদি এই বাণিজ্য যুদ্ধ চলতেই থাকে তাহলে 91 বা তার বেশি স্তরও আমাদের দেখতে হতে পারে। তার মানে ওই বাণিজ্য চুক্তিটাই এখন মূল ফ্যাক্টর। একদম। আজকের এই গভীর এবং তথ্যপূর্ণ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকরা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হবেন। আমারও তাই আশা। সবশেষে আমাদের দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই।
এই ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে টাকার এই পতন কি ভারতের জন্য শুধুমাত্র একটি সংকট, নাকি আত্মনির্ভরতার দিকে আরও দ্রুত এগিয়ে যাওয়ার একটি কঠোর কিন্তু প্রয়োজনীয় সুযোগ? ভাবুন। উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। নমস্কার।